নমস্কার, আমি কৌশিক। আরও একবার আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার ক্যানভাসে। যারা আমাকে চেনেন তারা জানেন আমি মূলত ট্রাভেল রিলেটেড ভিডিও বানাই, হিস্টোরিক্যাল প্লেসেস এইসব নিয়ে। তবে আজকের প্রতিবেদনটি কিন্তু একদমই ট্রাভেল রিলেটেড নয়। নদিয়ার শিব মন্দির দর্শনের সময় আমি এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। শোনাবো আপনাকে এমন এক মানুষের গল্প যিনি সেবার মাধ্যমে তার জীবনকে উৎসর্গ করেছেন। তবে একটা কথা বলি, এটা কোনো ব্যক্তি বিশেষের অ্যাডভার্টাইজমেন্ট নয় বা কাউকে বড় করে দেখানোর বিষয় নয়। এই প্রতিবেদনটার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে তার এই কর্মকাণ্ডর মাধ্যমে সমাজে তিনি কত লোককে উদ্বুদ্ধ করেছেন এই কাজে আসার জন্যে, এবং সেই কাজের দ্বারা সমাজে কত উপকার হয় সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করেছি। হট করে না, এই যে সবাই বলে না সমাজসেবা বা এই ধরনের কাজে না চাইলেই পরের দিন এসে যাওয়া যায় না। ঘুম থেকে উঠে যে কেউ ভাববে না পরের দিনই সমাজসেবা করতে নেমে যাবো, এটা সম্ভব নয়। এটা একটা ভেতরে তৈরি হয় বা কোনো একটা এমন কোনো কারণ বা এমন একটা জিনিস আসে যেটা আপনি বাধ্য হন মানে এই আপনার জীবন দর্শনটাকে বদলে দিতে। আমার জীবন দর্শনটা অবশ্যই বদলেছে, শুধু পরিবার থেকে পেয়েছিলাম ওটা আমার প্লাস পয়েন্ট, যে আমার আগেই মনটা তৈরি ছিল, কিন্তু তারপরেই যে সে করতে পেরেছি তা তো নয়, তারপরেও অনেক বছর কেটে গেছে। বেরিয়ে পড়লাম নদিয়ার উদ্দেশ্যে। আজকের গল্প এক ছোট শহর থেকে উঠে আসা গৃহবধূ পাপিয়া করেন, যিনি সেবার মাধ্যমে সমাজ জীবনকে এক ইতিবাচক দিক দেখিয়েছেন। 90 দশকের সেই ছোট্ট শিশুটি ছোটবেলা থেকেই খুব ছটফটে। এক জায়গায় তাকে বসিয়ে রাখা ছিল বেশ কষ্টের। এদিক ওদিক থেকে জিনিসপত্র নিয়ে কিছু বানানোর নেশা সেই থেকেই তৈরি হয় এক শিল্পী মন, এক সৃষ্টিশীল প্রতিভা। আজ তিনি বিভিন্ন ফেলে দেওয়া জিনিস দিয়ে গড়ে তোলেন নানান মূর্তি, ঘর সাজানোর এবং প্রসাধনী সামগ্রী। তার হাতে প্রতিটি শিল্প তার হৃদয়ের গভীর ভালোবাসা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতিচ্ছবি। আজ সেই শিল্প থেকে অর্জিত অর্থ দিয়ে তিনি সমাজের সেবায় ব্যয় করেন। তিনি প্রতিদিন, হ্যাঁ ঠিক শুনেছেন, প্রতিদিন বিনামূল্যে শতজন মানুষের ক্ষুধা নিবারণ করেন, অবহেলিত শিশুদের বিনামূল্যে শিক্ষার আলো দেন এবং মানবতাকেই পরম আরাধনা হিসেবে গ্রহণ করেছেন। পৌঁছালাম মাঝদিয়া কৃষ্ণগঞ্জে পাপিয়া করের বাড়ি। চলুন তার মুখেই শোনা যাক তার যাত্রাপথের কাহিনী। নমস্কার পাপিয়া, আজকে প্রায় আধা দিন আপনার এখানে কাটালাম। আপনার কর্মযজ্ঞের একটা অংশের আমি আজকে পার্ট ছিলাম। আমি আপনার থেকে জানতে চাই যে এই কর্মকাণ্ডের অনুপ্রেরণা এবং সূচনা কোথা থেকে? অনুপ্রেরণা বলতে এটা আমার মানে জন্মগত, কারণ আমি জন্মে থেকেই দেখেছি আমার পরিবারের বাবা ঠাকুমা এদের সকলকে মানুষের জন্য ভাবতে। এটাকে ঠিক সমাজসেবা, আমরা যেমন এখন কিছু করলেই সমাজসেবার নাম দিই, ওটা কিন্তু আদতেও ওটা মানে সহজাত ছিল। মানে তাদের মধ্যে দেখতাম যে মানুষের জন্য ভাবতে, মানুষের জন্য চিন্তা করতে। সেই হিসাবে ওটা আমার অনুপ্রেরণায় বলা যায়। মানে ওটাই আমি চেয়েছিলাম যে বড় হয়ে হয়তো এই শিক্ষাটাকে নিয়ে আমি এগোবো। সবসময় থাকলেও তো হয় না, কিন্তু আমার ইচ্ছে ছিল যে এটাকে নিয়ে আমি এগোবো। এটা একটা অনুপ্রেরণা। আর সূচনা বলতে যেটা হয়, খুব ছোট বয়সে আমার বাবা মারা যান। আমার তখন 16+, এবং তখন কোনো মানে পারিবারিক কারণবশতই আমার বিবাহ হয়ে যায়, ছোট বয়সে বিয়ে হয়ে যায়। যাই হোক, এখানে এলাম তখন আমার স্বামী আমাকে বলেছিলেন, প্রথম দিনই বলেছিলেন যে আমার বাড়িতে যখন কেউ আসবে তখন ঘরে যা থাক তুমি তাকে দিয়ে, ঘরে আছে জিনিস সেটাকে তুমি তৈরি করে খাবে, কিন্তু কোনোদিন যেন আমার বাড়ি থেকে কেউ ফেরত না যায়। এটা আমার খুব ভালো লেগেছিল। ছোট ছিলাম কিন্তু তাও ভালো, যেহেতু আমি এই একই মানে মনন থেকে উঠে এসেছি, আমার ভালো লেগেছে। তারপরে মানে যতটা এগোই স্বামীকে দেখেছি কারোর বিয়ে দিতে, কাউকে দোকান করে দিতে। উনি এগুলো মানে একদম কি বলবো মানে চুপ করে করেন, মানে কেউ জানতে পারে না, আমি জানতে পারি না। তারপর যখন মানে এবার হাতের কাজ শুরু করলাম, ছোট তো তখন বলেছিল কিছু করো। আমি এই প্রথমে শুকনো নারকেল পরে সেটা নিয়ে কাজ শুরু করেছিলাম। দেখলাম যে কি করব, আমি তো কিছুই জানি না, অল্প স্বল্প ছবি আঁকতে জানি। তখন নারকেল পড়তো, মনে হতো যেন এই নারকেলটাতে কোনো পাখি আসছে, কেউ আসছে, মানে চোখই বলে দিত। তখন ওই কেটে কেটে হয়তো ছুরি থাকতো, ওই দিয়ে করে করে একটা জিনিস বানাতে শুরু করলাম। তেমন কিচ্ছু নয়, কিন্তু ওই একটা নারকেল দিয়ে কিছু বানিয়েছি।
তারপর থেকে হাতের কাজটাকে নিয়ে ভাবলাম যে তাহলে এটা নিয়ে কিছু করা যায়, সেই হিসাবে পেশায় হস্তশিল্পী হয়ে গেলাম। এই সামাজিক প্রেক্ষাপটে আপনার একটা তো আমি বুঝলাম আপনি ইনহেরিট করেছেন আপনার পরিবার থেকে মানুষের সেবা করা, শিল্পী সত্তা আপনার জন্মেই। এই মানব পুজো যে টার্মিনোলজি, এটা আমি তো অন্তত প্রথম শুনলাম। মানব পুজো এটাকে আপনি কিভাবে শুরু করলেন? এটা আমি ছোট থেকে ঠাকুমাকে করতে দেখেছি। তার কথা ছিল যে সবার উপরে মানুষ সত্য। আমরা যখন কোনো ভগবানকে কোনো নিবেদন করি ভোগ, সেটা কিন্তু তিনি শুনেছেন দর্শন করেন, যে দর্শনটা আমরা দেখতে পাই না। কিন্তু পুজো হয়ে যাওয়ার পরে ওই প্রসাদটা আমরা ভাবি ওটা ভালো, ওটা আমি কখন নেব। এর বাইরে কিন্তু পুজোটা সেইভাবে, কিন্তু আমরা অন্তত সাধক তো নই, পুজোটার প্রসাদটার উপরে ডিপেন্ড করে থাকে, এটা আমি জানতাম। কিন্তু আমার ঠাকুমা বলতেন বা দেখেছি আমি, যে কোনো মানুষকে যদি তার পছন্দ মতো কিছু দেওয়া যায়, যে সত্যি নিডি মানে অপ্রয়োজনীয় মানুষ, মানে দরকার যেটা সেটা বলছি, হয়তো মানুষটাকে সে হয়তো খুব চাইছিল, বা তাকে যদি আমি সেদিন একটা সেবা করি, সে যে তৃপ্তি নিয়ে আহারটা গ্রহণ করবে, সেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় সেটা বড় পুজো। সেটা আমি আমার পরিবার থেকে শিখেছি। সেই হিসাবে আমি ছোট থেকেই অক্ষয় তৃতীয়ার দিনটাকে ঠাকুমাকে এই মানব পুজো করতে দেখেছি। তিনি ওই কিছু মানে সাধ্যমতো উপহার আর কাদের দিতেন যাতে সত্যি প্রয়োজন। এবং তখন কি করতেন, উনি বাড়ি নিয়ে এসে সেই পা ধোয়াতেন, এবং মানুষকে যেমন আমরা ঠাকুরকে আরতি করি একদম ফুল বেলপাতা, মানে বেলপাতা না হলে ফুল দিয়ে, প্রদীপ দিয়ে, ধূপ দিয়ে, ঘন্টা বাজিয়ে আরতি করি ভগবানকে। কেন করি? ভগবানকে তো শ্রদ্ধাটা আরো বেশি জ্ঞাপন করার জন্য করি। মনটা একটা কেমন যেন আধ্যাত্মিক হয়ে যায়। তা মানুষকে অনেকে আমাকে বলেছেন, কারণ এগুলো তো সমালোচনাও হয়, আমাকে যেমন এক ভদ্রমহিলা, খুব নাম করা এক ভদ্রমহিলা, আমি নাম বলছি না, বলেছিলেন পা ধুয়ে যখন দিচ্ছে, পা ধোয়া জলটাই বা ফেলছে কেন, খেয়ে নিলেই তো হয়। মানে সবার চিন্তা তো সমান নয়। এবার আমি যখন ঠাকুমাকে ছোটবেলায় জিজ্ঞাসা করতাম যে পাটা কেন ধোয়াও, না ধোয়ালেই তো হয়, আমি তো অক্ষয় তৃতীয়া দেখেছি দুটো খাইয়ে দিলেই মিটে যায়। তখন বলতো যে তুমি তো এই খাওয়াচ্ছ এবং তারপর তুমি কিছু দিচ্ছ বা এই যে অনুষ্ঠানটা হচ্ছে আমি মানুষ পুজো করছি, এটা একটা আড়ম্বর দেখাচ্ছ, তোমার ভেতরে কিন্তু একটা অহম জন্মে গেছে, অহংকারী একটা মন তৈরি হচ্ছে, আমি মানুষ পুজো করছি, আমি এটা করছি। এবার তারপর তুমি সেই মানুষটাকে কিন্তু শুধু অহংকারের চোখ দিয়ে দেখবে, আমি তোমায় দিলাম। ওই জন্য আগে ঠাকুমাও করতেন, এখন আমিও করি। ঠাকুমা বলতো আগে আমরা ওই জন্য পায়ে তার জল ফুলটা দিয়ে আমরা নত হই, যে তুমি যে আমার বাড়ি এসেছো, তুমি যেটা নিচ্ছ তার জন্য আমি ধন্য। তার পায়ে হাতটা দেওয়া মানে সেও যে একটা লোভী মন নিয়ে যদি এসে থাকে, তারও সেটা চলে যায়, আর আমার যে লোভটা থাকে আমি অনেক কিছু করে ফেলছি, সেটাও চলে যায়। আমি কেউ নই তো দেওয়ার, সত্যি কি তাই? আমি কি দিতে পারবো সে যদি না চায়? এই পরিপ্রেক্ষিতে আপনার আরেকটি দিক, এখান থেকে 100 কিলোমিটার দূরে কলকাতার ওই ট্রাম ডিপো স্টেশনে বাচ্চাগুলোকে সময় দেওয়া এবং তাদের যে আপনি ওখানে শিক্ষাদান করেন, সেই পরিকল্পনাটা কিভাবে? কি একটা কাজে যেন ধর্মতলা গেছিল, ঠিক যেখানে পড়াই ওখানেই বৈশাখী বলে একটি বাচ্চা আছে, এখন অনেক বড় হয়ে গেছে। ও দেখি ভিক্ষা করছে এরকম করে, গায়ে আমার ছবিটা আজও আছে, গায়ে কোনো বস্ত্র নেই। আমি তখন ওকে কোলে নিয়ে একটা কি খাবে, আইসক্রিম খাবো, খাওয়ালাম। খাইয়ে তখন ওর পাশে তো ওরা সব বসে থাকে, ওই যে ঘর বাড়ি নেই আর কি, রাস্তার ধারে। তা আমাকে আমি বললাম যে তোমরা এরকম ভিক্ষা করাচ্ছ, তা ওরা তো বড় হয়ে চোর ডাকাত ছিনতাইকারী এইসব হবে, চোর রান্না তো ধর্মের কাহিনী বলে যেটা। দিয়ে আমাকে বললো যে আলাম, আমি যদি তোমার বাচ্চাদের পড়াই, তোমরা কি দেবে আমাকে বাচ্চাটাকে পড়াতে? কত মানুষ এরকম আসে, এক প্যাকেট বিরিয়ানি দেয়, ছবি তোলে, চলে যায়। কথাটা আমার কানে আজও বাজে। আলাম, আমি যদি আসি তুমি কি দেবে? তা বলতে দেখবো কত আসতে পারো। ঠিক আছে, সেই আধা আধা বাংলা হিন্দি মিশিয়ে কথা আর কি। আলাম ঠিক আছে। আমি তখন যদি ভাবলাম, তখন যদি বলি যে আমি মাঝদিয়া থেকে আসবো, তাহলে তো আরোই দেবে না। কলকাতার লোক কি আসে না, তো মাঝদিয়া থেকে 4 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে কি আসবে? তা বললাম ঠিক আছে, আমি প্রত্যেক তো রোজ আসতে পারবো না, আমি প্রত্যেক রবিবার করে আসবো, তোমরা কি দেবে? তা বললো হ্যাঁ এসো। প্রথম দিন শুরু করেছিলাম 7 জন বাচ্চা নিয়ে। দেখলাম ওই পড় বললেই তো আর কেউ পড়বে না, ডিম টিম হ্যাড্ডা ব্যাড্ডা লোভ দেখানোর জন্য সব বাড়ি থেকে সেদ্ধ করে রান্না করে নিয়ে যেতাম। ভোর 4টায় উঠে 7টার ট্রেন ধরতাম, নিয়ে দেখলাম খাওয়ার জন্য আসছে, খাওয়া হয়ে গেলে পড়া শেষ, আর পাচ্ছি না, মানে এরকম। তারপর দেখলাম নেশা, মারাত্মক নেশা সবার।
এইটুকু যে 7 বছরের বাচ্চা সেও ডেনড্রাইট নিচ্ছে। তখন দেখলাম এ তো আরো ভয়ানক। যা ভেবেছিলাম এখানকার বাচ্চাটা তো সুস্থ, মানুষ করে যে গায়ে লাগেনি, ওখানে তো পরিবেশটাই আলাদা। চেষ্টা করলাম যে যেভাবেই হোক মানে যদি পারি দেখি না যদি নেশা ছাড়াতে পারি। এবার নেশা এমন একটা ডেঞ্জার জিনিস, সেটা সহজে হয় না। না পড়াচ্ছে হয়তো কিছু বাচ্চাকে পেছনে গিয়ে একটু শুকে চলে আসছে। তখন আমি ভাবলাম যে না, এতে তো কিছুই হবে না, এতে এগোতে পারবো না। তখন আমি ওর মধ্যে একটা বাচ্চার চোখে ডেকে বললাম যে তোরা যে এরকম ভাবে ডেনড্রাইটটা নিচ্ছিস, তার এতে তোর লাভটা কি হচ্ছে? তো বলবে তো নাই। তো অনেক বলার পর যেহেতু অনেকটা দিন চলে গেছে, 6টা মাস কেটে গেছে অলরেডি, এবার একটু আপন হয়েছি ওদের কাছে, যেহেতু খাবার টাবার যায় এটায়। তারপরে এবার আমি তো একটু সত্যি কথা বলতে ভালোবাসতে পারি, বাচ্চাগুলোকে বুকে নিচ্ছি, আদর করছি, ওরা একটা বুঝেছে যে ভালোবাসার একটা ইয়ে আছে। তখন আমাকে বলেছিলাম ম্যাম আমরা তো 4-5 জন বাড়িতে, এবার আমি তো এটা ওটা নোংরা ফোংরা করিয়ে আপনার ইয়েই করি, ইনকামই করি 50 থেকে 60 টাকা পার ডে। আমি যদি 40 টাকার নিচে কোনো খাবার পাওয়া যায় না, আমি যদি খাবারটা নিজেই 40 টাকার খেয়ে নিই, আমি 20 টাকায় বাড়ির লোককে কি খাওয়াবো বা নিজেরাই আর চলবো কি করে? ওই জন্য ডেনড্রাইটটার দাম 30 টাকা। এই একটা ডেনড্রাইট নিলে আমার হচ্ছে আর সারাদিন খিদে পায় না, ঝিমুনিটা আসে, ওইটার জন্য আমরা ডেনড্রাইটটা নিই। তখন আমি বললাম, ওকে বলেছিলাম যে দেখ একটা মায়ের যদি সন্তান চলে যায় তার থেকে দুঃখ কিন্তু পৃথিবীর আর কোনো দুঃখের সাথে সমতুল্য হয় না। আমি তো আমার সন্তান হারিয়েছি, তাহলে আমার তোদের হয়তো খিদের জ্বালা, আমার মনের জ্বালা, যা নিয়ে আয় আজকে আমি নেবই ডেনড্রাইট। সে তো তারা শুনবে না, না ম্যাম খেও না, খুব খারাপ জিনিস, হ্যান জিনিস ত্যান জিনিস। আর তো খারাপ, তোরা যদি না ছাড়িস আমিও খাবো। এবার আমি না ইয়ার্কি মেরে নিয়ে এসে তখন আমার হাতটা চেপে, তখন বুঝলাম যে না এরা তো আমায় ভালোবাসছে, তার মানে একটা পজিটিভ, আমি কিছু করতে না পারি একটা পজিটিভ দিকে আনতে পেরেছি যে না ওরা বুঝতে, ওরা জানছে এটা খারাপ। তার মানে ওদের তো মেরে দেওয়া হয় আবেগটা, ওদের তো ভালোবাসাটাই জন্মায় না, ছোট থেকেই ভিক্ষা করতে পাঠানো হয়। আমরা যেমন সন্তানকে বুকে আগলাই, ওরা তো তা করছে না, একটু বড় হলেই দিয়ে দিচ্ছে যা বাটি নিয়ে ওকার ভিক্ষাটা চেয়ে আয়। যখন দেখলো যে না কিছুটা হলো, তারপর থেকে ছেড়েছিল, অনেকেই ছেড়েছিল অনেকেই ছাড়েনি, কিন্তু যারা ছেড়েছিল তারা রয়ে গেল, হয়তো 100% ছাড়েনি, 80% ছেড়েই ছিল। তারপরে তাদের দিয়ে ওই রোজই রবিবার করে যেতাম, খাবার দাবার হতাম। তারপর তো অনেকে জুড়লো, ওই যে সৈকত বসে আছে ও এলো, আরো 4-5 জন এলো, তখন অনেক সহজ হয়ে গেল কাজটা। তারপর আমরা ওখানটায় পড়াশোনার পাশাপাশি এবার দেখলাম শুধু পড়াশোনা করালে কি কিছুই করে উঠতে পারবো না ওদের, কারণ উকিল ব্যারিস্টার বা কিছু ভালো কিছু বানানোই আমার পক্ষে সম্ভব না, একটা দিনে কি হবে। তখন ভাবলাম এমন কোনো পথ যদি দেওয়া যায় যে পথটা থেকে ওরা মানে ইনকামের পথ পাবে এবং সৎভাবে বাঁচবে। 10টা টাকার মধ্যে বোঝাতাম যে তুমি যদি সৎভাবে 10 টাকা ইনকাম করো না, সেটা অনেক সম্মানের 100 টাকা চুরির থেকে। মানে একটা বেসিক এডুকেশন, একটা ফাউন্ডেশন দিয়ে তারপর থেকে ওরা ওই হাতের কাজ শেখাতে শুরু করলাম, বিভিন্ন জুয়েলারি, রাখি, বোতলে যে সেটা দিয়ে ওরা পেন্টিং করা শুরু করলো, সেগুলো দিয়ে আমরা মেলা করাই এখনো ওদেরকে দিয়ে করে। হ্যাঁ বিভিন্ন, এবং সেই বিক্রিটা তো একটা সাকসেস। এবং ওরা হ্যাঁ একদম। তারপর ওখান থেকে একটি ছেলে মুভিতে চান্স পেলো, বাংলা মুভি করলো দুটো। এখন বাচ্চাগুলো এখন মনেই হবে না আপনার ড্রাগ অ্যাডিক্টেড বাচ্চা, আপনি স্কুলে গেলেই বুঝতে পারবেন, অনেক ম্যানার্স শিখেছে ওরা, গেলেই আপনাকে গুড মর্নিং স্যার বলবে, মানে একদমই অন্যরকম। ঠিক আছে, মানে আমি বলছি তো 100% হয়নি, হবেও না, কিন্তু আমি তো 20% হলেও পেরেছি। ওদের মধ্যে একটা ম্যানার্স দিতে পেরেছি, মায়ের সব থেকে কথা মায়ের ভালোবাসাটা দিতে পেরেছি, যেটা ওরা আমাকে মিস করে। যখন আমি মেট্রো থেকে নামিয়ে এমন ভাবে ছুটে এসে বুকে আসবে না, কে আমার কোলে বসবে এ নিয়ে মারামারি, তার মানে কি ওদের ওইটুকু দিতে পেরেছে, এতেই আমি খুশি। হ্যাঁ, রানাঘাট স্টেশন থেকে পাপিয়ার বাড়ির দিকে আসছি। ওর জায়গাটা একটা স্কুলের সামনে, একটা অটো করে আমরা এলাম এবং সেই স্কুলের সামনে নামিয়ে দিল। পাপিয়ার ভাই দীপঙ্কর আমাদের জন্য ওয়েট করবে বলেছে। আপনি একটু এদিকে দেখান, এই অরেঞ্জ বা ওইটাই, এই তো দীপঙ্কর। নমস্কার দীপঙ্কর। নমস্কার কৌশিক দা। গুড মর্নিং বলবো না? হ্যাঁ, এখন কেমন আছে? ভালো আছি। আচ্ছা দীপঙ্কর, এই তোমাদের এই যে কর্মকাণ্ডের যে সূচনা, তোমাদের যেটা যেখান থেকে আর কি এই তোমাদের খাবারগুলো তৈরি করো তোমরা, এটা তো তোমাদের নিজস্ব কিচেন, হ্যাঁ নিজেদের রান্নাঘর, সেখান থেকে রান্না করো, ওটা তো কাকিমাই করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা আসে, দিদি আসে, দিদি করে, দিদিভাইও করেন। আর মাঝে মধ্যে আমি থাকলে আমিও হেল্প করি। তো এই 100 জনের এই রান্না কাকিমা একা করে? হ্যাঁ, মা একাই দায়িত্ব নিয়ে করে নেয়।
মা এটা করতে ভালোবাসে। মা শরীর খারাপ থাকলেও মাকে যদি বলি যে মা এটা আজকের জন্য একটু বন্ধ রাখো, কালকে আমরা করবো, যে না আমি যদি বন্ধ আজকে রাখি তো না খেয়ে থাকবে। যেখানে আর কি, যেখানে তোমরা রান্না করো, মানে কাকিমা যেখানে রান্না করে, সেখানে কি একবার যাওয়া যেতে অবশ্যই পারে? অবশ্যই অবশ্যই, আসো। আমি হ্যাঁ, জানি এটা আভ্যন্তরীণ না না ব্যাপার। না, একদম একদম, অবশ্যই 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 দেখার উচিত। ঠিক আছে। এটা তোমাদের রান্না? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের রান্নাঘর, এখানেই সব হয়, এখানেই আমাদের সব হয় রান্না। কাকিমা, আর এই যে আমার মা, যার নমস্কার। পুরোপুরি এ বাবা না, বাবা তো যার আদলেই সব, মানে এই লোকটা ছাড়া মোটামুটি করা অসম্ভব। অন্নপূর্ণা সরাইঘর অসমাপ্ত। কাকিমা, হ্যাঁ, 365 দিন কি করে সম্ভব একজন মানুষের পক্ষে এটা করা? কি যেন পেরে যাচ্ছি, তো হয়ে যাচ্ছে, করছি। না দিদিও এটাও বলবো এখানে, দিদি ও খুব- এবার এমন আছে না, বংশ পরম্পরায় চলে আসছে, বা আমার জেনেটিকলি যেটা বললেন আপনি, সেমন না, ওরও মানসিক পাওয়ার এতটা স্ট্রং, ও যা যা ও, করতে আমার পারে থেকে অনেকেই পারবে না বেশি, করতে। আমার থেকেও বেশি। মানে ও যা যা করতে পারবে কাজ, আমরাও হয়তো ততটা এগোতে পারবো না। কি কি রান্না করেন? হয় একটা তরকারি, ডাল, আর মাছ হলে মাছের ঝোল ভাত, নাহলে সোয়াবিন হলে সোয়াবিনের ঝোল ভাত, আলু সিদ্ধ ডালও করি। আর এইগুলো তোমরা নিয়ে যাও কি করে? আমাদের ভ্যান আছে, ভ্যান, নির্দিষ্ট হ্যাঁ ভ্যান? আমাদের নিজস্ব ভ্যান আছে। এবার ওই রাখা ভ্যানে লোক হয়েছে। আসে, আমরা খাবার তুলে দিই, ওরাই নিয়ে চলে যায়। আমি শুনেছি ওটা তো তোমার পৈতৃক দোকান, হ্যাঁ আমার বাবার, বাবার। ওটা আমার বাবার দোকান। সেটাকে এখন এখন পুরো অন্নপূর্ণা সরাই ঘরের জন্যই করা হয়েছে, সমর্পিত একদম একদম। হ্যাঁ, কিন্তু ওই করোনা পরিস্থিতিতে এমন একটা পরিস্থিতি, প্যান্ডামিক সিচুয়েশন আসলো, তখন লোক প্রচুর, তখন ওই সম্ভব না যে নিয়ে ঘোরা। আর এমনকি স্টেশনেও তখন আরপিএফরা ওই প্যান্ডামিক সিচুয়েশনে গ্যাদারিং যেটা হয় সেটা করতে মানে পারমিশন দিচ্ছিল না। তখন মা, আমার বাবার যে দোকান আছে, মা বলে তাহলে আমার দোকানটা আছে, কর। দোকানটা আছে, তাহলে ওটাই এই নিয়ে যে নে। আমার রান্নাঘর দিয়ে দিয়েছি। এই 2021-এর 11ই জুলাই আমাদের এই সরাইঘরটা স্থাপন হলো। ওই যে দোকানটা দেখবেন সেটা আমার বাবার, রান্নাঘরটা আমার মায়ের। কারণ আমাদের না ওই কোথাও ঘর ভাড়া নিয়ে, দোকান ভাড়া নিয়ে আমাদের পক্ষে সম্ভব নয়। ওই দোকানটা আপনারা সম্পূর্ণভাবেই এই কাজটার জন্য ব্যবহার করে দিয়েছেন। হ্যাঁ, একদম। মানে ওটাকে আর আপনারা না, না, কমার্শিয়ালি না না না। ব্যবসা বাণিজ্য এর কোনো ধরনের বিপণন কিছুই নেই? ওটা যদি আমি বিপণন তৈরি করতে যাই তাহলে তো আমার এই জিনিসটা হবে না। সেটা। ওটা পুরোটাই আমরা এই মানুষের জন্যই উৎসর্গ। যেহেতু আমার বাবা এই কাজটা করতে ভালোবাসতেন, তো চেয়েছিলাম বাবার যে স্বপ্নের, বেশি দিন দোকানটা করে উনি বেঁচেছিলেন না, 1 বছরের পরেই উনি চলে যান দোকানটা করার। তা উনার ভালো কাজে লাগবে। রাত 8টা বাজে, আমি রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনটা ধরবো, অ্যানাউন্সও হয়ে গেছে। তখন দেখছি 6 নম্বরের কাছে একটি 60-70 বছরের একটি বৃদ্ধা মহিলা, তাকে কোনো মতেই আপনার আছে না যে দেখলেই বোঝা যায় ভবঘুরে, একটা বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় কিন্তু যে সে আদৌ কিরকম জায়গা থেকে বিলং করে। তা সেই জায়গা থেকে কোনো মতেই তাকে ভবঘুরে বা ভিক্ষা করে বা এরকম নয়, কিন্তু মানে কোনো একটা ভালো ঘরেরই, Well to do. হ্যাঁ হ্যাঁ, হয় তিনি রাগ করে চলে এসেছেন, নচেত তাকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। আছে না, আমি এর বহু পরের নিদর্শন পেয়েছি, হাজার হাজার পেয়েছি। তা সেই হিসাবে এরকম বসে আছে এবং মনেই হচ্ছে যে মানুষটা খুব ক্লান্ত, খুব বিধ্বস্ত আর কি। তা আমি একটু এগিয়ে গিয়ে বললাম, কি হয়েছে তোমার, তুমি এরকম করে বসে আছো? তা বললো, আমি না 10টা দিন সেভাবে কিছু খাইনি। এবার সেভাবে বলতে ওই চা বিস্কিট টিস্কিট হয়তো কোনো মতে যা ছিল শেষ। এবং মধ্যবিত্ত ঘরের হলে কি হবে, বলতে খারাপ লাগলেও যারা স্টেশনে থাকে তারা কিন্তু চেয়ে খেতে পারে, কিন্তু আপনারা কিন্তু খিদে পেট জ্বলে গেলেও অত চাইতে পারবো না শর্ট করে যে দাও না আমি করে খাই, খুব কিন্তু সম্ভব নয়। তা হয়তো সে সেটা পারেনি। এবার আমি যখন বললাম, আমি যদি তোমাকে, এবার বলতেও খারাপ লাগছে যে কিভাবে বিষয়টাকে নেবে। অনেক সময় তো আমাকে যদি কেউ এসে বলে 10 টাকা দেবো, নেবে, আমার তো একটা আত্মসম্মানে লাগতেই পারে। তা সেই ভেবে আমি খুব বিনয়ের সাথে বললাম যে আমি যদি তোমাকে কিছু দিই, তুমি কি কিছু কিনে খেতে পারবে? তখন সে না করেনি, কিন্তু হাতটা শুধু হ্যাও করেনি, হাতটা এইভাবে আমার দিকে বাড়িয়ে দিয়েছিল। আচ্ছা। এবার আমার কাছে 10টা টাকা খুচরো ছিল, 10টা টাকা হাতে দিয়ে বললাম তুমি তাহলে কিছু কিনে খেয়ে নিও। এবার উনি না টাকাটা হাতে নিয়ে ঝরঝর করে তো আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। ভাবছি যে উনি কাঁদছেন কেন, মানে আমি কি কোনো ভুল করলাম, মানে যেটা আমার সব সময় হয় আর কি, আমি কি কোনো ভুল করছি না তো, ভুল করলাম তাহলে কি দুটো খাবার দিলেই ভালো হতো। তো বাড়ি এলাম, পরের দিন ছুটি, আমার তো রানাঘাট বাবার বাড়ি। তাই এলাম, তাহলে একটু মায়ের সাথেও দেখা করে আসি, ওনার সাথেও একটু দেখা করে আসি পরের দিন। তা আমি এখান থেকে 11টার ট্রেনটায় গেলাম, গিয়ে যখন রানাঘাটে গেলাম, খুঁজলাম ওনাকে, অনেক খুঁজলাম। পাশে একটা, সামনে একটা চায়ের দোকান, খুব নাম করা চায়ের দোকান, তো মাসিমা বেঁচেছিলেন তখন। তাই মাসিমাকে বললাম, মাসিমা এরকম একজন ছিলেন তোমাদেরই বয়সী,
তুমি কি দেখেছো? তা বললেন যে উনি আজকে তো ভোরবেলায় মারা গেছেন, এবং আমার ওই 10টা টাকা তার হাতেই ছিল। ওনাকে যখন জিআরপি নিয়ে যায় শুনেছি হাতে 10টা টাকা ছিল, আমার আজও গায়ে কাটা দেয়। মানে আমার সেই দিন মনে হয়েছিল যে আমরা সত্যি কি মানুষ, মানে কতটা ক্ষুধার্ত উনি ছিলেন। খিদেটা কি আসল জিনিস সেটা সহজে খিদে না পেলে বোঝা যায় না। আর আমি ওই দিন বুঝেছিলাম যে খিদের কত দাম। আমরা কি এতটাই মানে অমানুষ হয়ে যাচ্ছি? কত মানুষ তো তাহলে এরকম পড়ে আছে পেটের খিদে, আমরা তো কোনোদিন তাকে দেখিও না। পাশে যে মানুষটা হবে তারও তো পেটে খিদে থাকতে পারে, তাকে যে ভিখারির মতোই দেখতে হতে হবে পার্টিকুলার তবেই দেবো, তাছাড়া তো নয়, এরকম তো কোনো ব্যাপার নয়। দিয়ে নিজেকে নিজে বোঝালাম তাই তো এরকম তো হাজার হাজার লোক আছে, তাহলে তো চাইলে আমি তো তাদের জন্যও কাজ করতে পারি। কি মানে একজন চলে গেছে বলে আর পৃথিবীতে এরকম ক্ষুধার্ত মানুষ নেই তা তো না। সেই থেকে 2000 নভেম্বর ডিসেম্বরের মনে হয় 1 ডিসেম্বর থেকে মনে হয় আমার, হয়তো ডেটটা হয়তো 2-1 দিন আগে পিছিয়ে হতে পারে, শুরু করলাম এবার ঠিক আছে যা বাড়িতে থাকবে তাই নিয়ে এবার রাস্তায় বেরোবো, পাই পাবো না পাই নিজে খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার মন হতো যে এরকম মানুষ অনেক আছে, আমি পাবোই পাবো, মানে একটা আছে না বিশ্বাস জন্মে যায় যে মানুষ ক্ষুধার্ত। ওই একটা স্ট্রাইক করলো মানুষ ক্ষুধার্ত, তুমি খোঁজো কোথায় ক্ষুধার্ত। মানে আমি একটা পাগল হয়ে গেলাম, মানে পাগলির মানে সুস্থ মনে হলো না নিজেকে। খুঁজতে থাকলাম, ও বাবা দেখলাম যে 15টা দিন 16টা দিন বাদে আমি যে 7-8টা খাবার নিয়ে রোজ বেরোতাম, একটা নয় 7-8টা ফয়েল কিনে দিল ওর বাবা, 7-8টা ফয়েল নিয়ে বেরোতাম। তারপর ভাবলাম ও বাবা সত্যি তো একটার পর একটা লোক দেখে যাচ্ছে ঝুড়ি ভাজা বিক্রি করছে, সারাদিন খেতে পায় না, যে টাকাটা 100 টাকা ইনকাম করে বইয়ের ওষুধ লাগে, সে সারাদিন না খেয়ে রয়েছে। খিদে তো সে ভিক্ষা করছে না, অনেকে বলে ও তো কাজ করে ওকে কেন ভাতটা দিস, অনেকে বলে আমার সরাই ঘরে অনেকেই আমায় বলে ও তো কাজ করে খায়, ও তো লাইনে এসে দাঁড়াতে খেতে দিস কেন। তার পেছনের গল্পটা কিন্তু কেউ জানে না, আমি জানি, কথা বলেছি বলে তোদের খেতেটা দিচ্ছে আমি। দিয়ে সেই থেকে শুরু হলো জার্নি, প্রতিদিন খাবার নিয়ে বেরোতে শুরু করলাম পাগলের মতো। রানাঘাট স্টেশনে টিম গড়লো, ওখানে একটা ভাই পেলাম, আরো মা বাবা পেলাম, ওষুধ নিয়ে বেরোতাম, ওখানে সব লোকে ফেলে দিয়ে যেত মা বাবাদের, ওই রকম ফেলে দেওয়া মানুষ পেলাম, তাদের স্নান করাতাম খাওয়াতাম। স্টেশন আমার ঘর বাড়ি হয়ে গেল, উদ্বাস্তু, মানে সকাল 11টায় বেরোতাম সন্ধ্যাবেলা বাড়ি ঢুকতাম। তখন তার ফোন ছিল না, পোস্টও ছিল না, ফেসবুকও ছিল না, শান্তিতে কাজ করেছি, গালাগালও ছিল না, প্রতিযোগিতাও ছিল না, সেখান থেকে কাজ করতাম। সবে তো 5 বছর ফেসবুক চালাই। এই কর্মসূচি কর্মকাণ্ডগুলো সমস্ত রানাঘাট পার্শ্ববর্তী, মানে আপনার যাতায়াত, আচ্ছা, মানে এমন কোনো বিষয় না যে রানাঘাটই করতে হবে। ট্রেনেও অনেক মা অভুক্ত মানুষ পেয়েছি, খাবার দিয়ে দিয়েছি। তখন বাড়ি যাব মার সাথে দেখা করতে ব্রিজের উপরে, ওটা আরেকটা আমার মানে জীবন দর্শন বদলে দেওয়া আর কি বলতে। দেখছি আমারই এক মানে অনেকে না তখন এই সব এনজিও খাবার দিচ্ছে, শুধু আমি খাবার দিচ্ছি তা তো নয়, বহু লোক তখন খাবার দিয়েছে, যে যেরকম পেরেছে দিয়েছে, এরকম খাবার দিচ্ছে। এবং আমি তখন যাচ্ছি, এবং আমিও আমার কাছে 10-12টা খাবার ছিল। তা একজন মুখ ঢেকে, এতটা ঢাকা মাস্কে ঢাকা, এখান দিয়েও ঢেকেছে, শুধু চোখ দুটো খোলা। এবং আপনি যদি এই মানুষটার বন্ধু হন, আপনার মুখ ঢাকুক আর যাই ঢাকুক, আপনি তো জানতেই পারবেন মানুষটাকে, এটা সম্ভব। এর বডি ল্যাঙ্গুয়েজে বোঝাই যাবে মানুষটা আমার চেনা। বডি ল্যাঙ্গুয়েজ একটা স্ট্রাকচার আইসেটের মধ্যে থাকে সেটা। যখন আমি ব্রিজে যাই, আমার সে আজকে নেই, চলে গেছে, তার কিছুদিন বাদেই চলে গেছে ইয়েতে, করোনাতে। সে তার আমারই এক বন্ধু আমার সাথে পড়তো, হট করে দেখছি আমার কাছে সেরকম করে খাবারটা চাইছে। আমি খাবার দিতে দিতে ও যখন দিয়ে আমার গায়ে কাটা দেয়, আমার কান্না পায়, হাতটা আমাকে বাড়িয়ে খাবারটা চাইছে, মুখ আওয়াজ করছে না, আমি গলাটা চিনে ফেলবো। এবার চোখটা এমন একটা জিনিস না, আপনি চোখ দেখলেই মানুষ চিনে ফেলবেন, এরকম একটা হয়। চোখ দেখে আমি ভাবছি, এবার ওকে তখন বলা মানে ওকে অপমান করা। ওর তখন কাজ চলে গেছে, বাচ্চা দুটোকে খাওয়ানোর জন্য খাবার চেয়েছে বেড়াচ্ছে, যেটা ওর কখনোই সম্ভব না, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল বড়, মানে এরকম একটা ব্যাপার। সে যখন খাবারটা চাইলো, ওকে আমি খাবারটা দিলাম, দিয়ে আমি ব্রিজটাতে আধা ঘন্টার ওপর বসেছিলাম, আমি পা ফেলতে পারিনি, আমি যে এতটা খারাপ অবস্থা। তখন আমি ভাবলাম যে না, যে 10-15 জনের খাবার নিচ্ছে, আমি যদি আরেকটু বাড়াতে পারি। এখন মানুষের প্রয়োজন, যখন প্রয়োজন তখনই তো মানুষ কাজ করে। এবার যখন হচ্ছে কাজটা, আমি তখন ভাবলাম যে, তখন বাড়ি গিয়ে মাকে সেদিনই বললাম, মা বাবার দোকানটা তো পড়েই আছে ব্রিজের গোড়ায়, তুমি কি দেবে? তাহলে আমরা আরেকটু বাড়িয়ে ওই, তখন তার আমি মাছ দিয়ে থেকে খাবার অত টানতে পারবো না, অসম্ভব, আমার এমনিও ট্রেনে অসুবিধা। তাহলে মায়ের বাড়িতে যদি রান্না হয়, তাহলে খাবারটা দোকানে নিয়ে গেলে পরে বেশ কিছু লোক খেতে পারবে। এবারে ফেসবুকে পোস্ট করলাম যে আমি এরকম একটা কিছু করতে চাই, আপনারা কি আমার পাশে এসে কেউ দাঁড়াবেন? বিশ্বাস করুন ফেসবুক আমার অনেক হেল্প করেছে। আমি বাসন কোসন কিনলাম, কিনে সব খাবার দাবার জোগাড় করে, আমি জানি 1 মাস চালাতে পারলেও হবে, যে কটা মানুষ পাচ্ছে না 1টা মাস পাক। নাম দিলাম অন্নপূর্ণা সরাইঘর, 11ই জুলাই 2021 শুরু করলাম। এবং ফিতে কাটালাম আমি আমার ওই ভাইটিকে দিয়ে। কোনো সেলিব্রিটির জায়গা আমার জীবনে নেই,
পরিষ্কার কথা, যাদের খিদে তারা থাকবে ওখানটায়। আমার খিদে মানে ভিখারি দেখতে হতে হবে, আমার কাছে সে তার কোনো মূল্য নেই। আমার কাছে সত্যি কেউ মানুষটা ক্ষুধার্ত, আমি তাকে খেতে দেবো। সে আপনার কাছে আসবে, আর যার সত্যি খিদে সে লাইন দেবেই, আসবেই। মানে খাবার এমন একটা জিনিস, আমি তো যখন হয়তো ধর্মতন্ত্র করি, খুব খিদে পেলে কেউ দিলে খেয়ে নি। আমার তো খিদের কোনো ধর্ম হয় না, খিদের কোনো সময়ও হয় না। খিদে যখন নাড়ি জ্বলে তখন সব কিছুকে আমার মনে হয় ভগবান মনে হয়। এবার তখন শুরু করলাম, করার পর থেকে দেখলাম 30টা দিয়ে শুরু করলাম, 30টা 1 মাসে গিয়ে দাঁড়ালো 40টা। 1 মাস পেরিয়ে গেল, চলে গেল। তখন আমার হাজবেন্ড বললো ঠিক আছে যাও, তোমার চাল সবজি যা লাগবে আমি দিয়ে দেবো। ওর যেহেতু সবজির আড়ত আছে, সবজিটা আমি খুব কমে পাই, চালটা কত আর লাগবে, 1 কুইন্টাল চালও তো লাগবে না, আমি দিয়ে দেবো, যাও যা হয় হবে। ও তো করেই থাকে এগুলো, হ্যাঁ অন্যদিক কমিয়ে করে দেবো। ওই যে শুরু করলাম, বিশ্বাস করুন, তারপরে 40 জন, 40 থেকে 50 জন, 2 মাস, 4 মাস, 5 মাস, সংখ্যাটা বাড়তেই গেল। আর এমন এমন সংখ্যা বাড়লো আপনি ভাবতে পারবেন না। ওখানে আমার বাড়ি থেকে এখনো 30 জন খাবার নেয়, মানে ওরা হচ্ছে এখানে যায় না, মানে লাইনে দাঁড়ায় না, যেখানে আমার রান্না হয় ওখান থেকে 30 জন খাবার নেয়। কেউ আমার বাবার বন্ধু ছিল, বড় দোকানদার, আজকে তার ছেলে মেয়েরা খেতে দেয় না, এরকম মুখ লুকিয়ে এসে খাবার নিয়ে যাচ্ছে 30 জন। আর ওইখানে 60 জন আসে। সেই ব্যাপারটা কি আপনি তাদের অজান্তেই তৈরি করে দিয়েছিলেন? যখন দেখলো যে আমার বন্ধুর মেয়ে খেতে দিচ্ছে, লুকিয়ে যায় না, দেখে নিয়ে আসে। হ্যাঁ, বন্ধুর বউ, তার বাড়িতে রান্না হচ্ছে, সে আমায় ঠিক দেখবে। তখন তো মানুষ আঁকড়ে ধরার চেষ্টা করছে না, এমন একটা সময় ছিল একটু আঁকড়ে ধরার চেষ্টা করছে। তারপরে হচ্ছে যখন ওরকম হওয়ার পরে এবার চলতে 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 আজকে এখন 100 জনের রান্না হয়। এমন মানুষ আসে বলবো না, কেউ অকারণ আসে, প্রত্যেকে দেখতে ভালো কিন্তু ভেতরে খিদে। আর এমনও আছে পাগল করে রয়েছে, এরকমও আসে। এখন চলছে আমার অন্নপূর্ণা সরাই ঘর। 5 জন মানুষ আমাকে হেল্প করেন, ওই যে বসে আছে একটি ছেলে, ও আছে, আর একজন দিদি আছে, আর 2টো দাদা আছে, আর আমার হাজব্যান্ড। আর আমি যা কাজ করি এখন, কাজটা শুধুই করি ওদের জন্য, বিশ্বাস করুন। খিদেটা খুব খারাপ জিনিস, প্রাণ প্রাণ প্রাণ। আপনি বিশ্বাস করুন, আমি সব সময় ওইগুলো ভাবি, কত খিদেতে একটা মানুষ মরে যেতে পারে। খিদেটা কি জিনিস, তার মানে আমার না ওই কাউকে হয়তো দামি দামি জিনিস আমি দিই না, আমি আত্মীয় স্বজনের ছেড়ে দিয়েছি, আমাকেই লোকে ছেড়ে দিয়েছে। যাই হোক, এবার অনেক বড় জায়গায় কিছু খরচ আমি করতে ভালো, নিজের জন্য কোনো শাড়ি গয়না জীবনে করলাম না। আমার মনে হয় কারোর যদি খিদে একটা পেট ভরে, তাতেই আমার মানব জীবন ধন্য। এইভাবে চলছে। ধন্যবাদ বন্ধুরা, এই প্রতিবেদনটির পাশে এতক্ষণ থাকার জন্যে। আপ্রাণ চেষ্টা করেছি একটি প্রচেষ্টাকে তুলে ধরার। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো একটি নতুন গল্প নিয়ে।